সামনে তাকিয়ে দেখি থানার ভিতর থেকে পুলিশ একেবারে আমাকে তাক করে গুলি করে। মানে আপনি দেখলেনও? হ্যাঁ জি। আমার মাথাটা জাস্ট ঝাঁকে দিয়ে উঠে, সব কালো দেখছিলাম, আর কিছু দেখতে পাচ্ছেন না। তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে অথবা আমার মাথায় লেগেছে, এই কারণে আমি দেখতে পাচ্ছি না। আমার তো বাম চোখ আলহামদুলিল্লাহ আপাতত শহীদ, ডান চোখে মোটামুটি ভালো দেখছি। মোটামুটি ভালো দেখছেন? জি। দুটো চোখের ভেতরে এখনো? হ্যাঁ, দুটি চোখে এখনো গুলি আছে। গুলি আছে। প্যানভিশন টিভি প্রেজেন্টস। যে ছেলেটি বারুদ ঠাসার ইমান বলে, ওই শহীদের রাজ মিছিলে ঝাপড়ে পড়ে। তার তো চলন শান্ত, সাইদ তাদের দলে, তোমার ছেলে রইবে কি আর পিছে পড়ে। একটা ছেলে মাকে উদ্দেশ্য করে হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে এই কবিতাটা লিখেছিলেন। সেই ছেলেটা এই জুলাই গণ আন্দোলনে, এই বিপ্লবে, এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ছেলেটার পুরো মুখ জুড়ে বন্দুকের নল থেকে বেরিয়ে আসা গুলিতে রক্তাক্ত হয়েছিল, ঝাঁঝরা হয়েছিল। সেই ছেলেটার একটা চোখ চিরতরে প্রায় নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখের অবস্থাও যে খুব ভালো তা নয়। এখনো অজস্র গুলি তার চোখে মুখে এবং চোখের ভেতরেও অবস্থান করছে। সেই ছেলেটাই বা সেই মানুষটাই এখন আমার সামনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল প্যানভিশন টেলিভিশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলে নেই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সাইফ আরিফিন রাহাত। সাইফ আরিফিন রাহাত, আমি একটা প্রেক্ষাপট শুরুতেই তুলে ধরলাম। হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় কাতরাতে কাতরাতে আপনি তখন আবার গল্প কবিতাও লিখছিলেন এবং এই লাইনগুলো মাকে উদ্দেশ্য করে লিখছিলেন। মাকে খুব ভালোবাসেন, তাই না? জি অবশ্যই। আমার আন্দোলনে যাওয়ার পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে আমার আম্মু। কেন সেটা? আমার আম্মু হচ্ছে আমার শক্তির উৎস যদি বলি। অবশ্যই আল্লাহ শক্তির উৎস। অবশ্যই অবশ্যই। মানে কেমন ছিল সেটা? সেটা হচ্ছে যেদিন আন্দোলনে যাই, যেদিন আমি রক্তাক্ত হই, আপনি অবশ্যই ছবিটা দেখেছেন, আমার মাথায় বাংলাদেশের একটি পতাকা বাঁধা ছিল। জি। ওইটা আমার আম্মু আমাকে বেঁধে দিয়েছিল। মা আপনার মাথায় সেই পতাকাটা বেঁধে দিয়েছিলেন। প্রিয় দর্শক, গল্পে গল্পে আমরা একটু ওই চিত্রটা দেখি, যদিও আমরা আসলে এই দৃশ্যগুলো যতটুকু সেন্সর করে আপনাদের সামনে দেখানো যায় সেই ব্যবস্থাই করছি। চলুন আমরা গল্পে যাই। তার মানে আপনার যে আন্দোলনে যাওয়া বা প্রেরণার উৎসটাই হচ্ছেন মা। জি। মা তো জানতেন যে আমার ছেলে তো এই রাজপথ থেকে আর কখনো ফিরে নাও আসতে পারতো বা পারে, তারপরেও কি হয়েছিল আসলে? কবে, মানে আপনার যে দৃশ্যটা আমরা দেখলাম, জি, এটা কখন হয়েছিল? এবং আপনার চোখ, বাম চোখটা মনে হয় একদমই এখন দেখতে পাচ্ছেন না। জি। আর ডান চোখের কি অবস্থা? কয়টা প্রশ্ন করেছেন, যে ওই দিন কি হয়েছিল আর আমি বর্তমান অবস্থাটাই আগে একটু জেনে নিই। আচ্ছা, আমার তো বাম চোখ আলহামদুলিল্লাহ আপাতত শহীদ, ডান চোখে মোটামুটি ভালো দেখছি। মোটামুটি ভালো দেখছেন? জি। দুটো চোখের ভেতরে এখনো? হ্যাঁ, দুটি চোখে এখনো গুলি আছে। গুলি আছে। এই অবস্থা। বলেন তো, আন্দোলনের ওই দিনটার ঘটনাটা আসলে কি হয়েছিল, যেদিন আপনার সাথে আপনার জীবনের এই দুর্ঘটনাগুলো ঘটে গেল? দুর্ঘটনা না, এটা হচ্ছে সৌভাগ্যবান হওয়ার একটা মাধ্যম। বাহ। বিষয়টা হচ্ছে এরকম,
যেদিন এই যে ছবিতে আবু সাইদ ভাই, ওয়াসিম ভাই, শান্ত ভাই ওনারা শহীদ হলেন, তারপরের দিন ভিসি চত্বরে গায়েবানা জানাজা নামাজ ছিল। আমি আমার এক বড় ভাই আমরা সেই গায়েবানা জানাজা নামাজে অ্যাটেন্ড করি। গায়েবানা জানাজা নামাজের পরে কফিন মিছিল ছিল। যদি একটু বলি, ওই দিন পুলিশরা খুবই বাজে ধরনের একটা আনপ্রফেশনাল কাজ করেছে। তারিখটা বলেন। তারিখটা হচ্ছে 17 তারিখ। 17 জুলাই। 17 জুলাই। আমরা যখন মেট্রো রেল থেকে বের হই তখন পুলিশ মেট্রো রেলের গেট আটকিয়ে দেয়। কোন স্টেশন মেট্রো রেলে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার কাছে এটা এতটা জঘন্য আনপ্রফেশনাল কাজ লেগেছে, এটা বলার বাইরে। এরপর কফিন মিছিল শুরু হলো, পুলিশ, র্যাব, বিজেপি সবাই ছিল। আমি ভেবেছিলাম তারা হয়তো ছাত্রলীগ থেকে প্রোটেক্ট করার জন্য আসছে, যে ছাত্ররা তাদের কাজটা করে যাক। হ্যাঁ, কিন্তু মিছিল শুরু হওয়ার পরে তারা একেবারে আমাদের সামনে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল মারে। টিয়ারশেলটা একেবারে আমার সামনে এসে পড়ে। গ্যাসটা আমার চোখ, নাক, মুখ সব দিকে ঢুকে আমি অনেক বমি করি ওই দিন, ওই স্পটে অনেক বমি করি। পরে যাই হোক, ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এরপরে খুব শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পরে বাসায় চলে আসি মেট্রো রেলে করে। 17 জুলাই বাসায় এসে আমি আমার আম্মুকে বলি যে আম্মু তুমি আমাকে গোসল করিয়ে দাও। প্রায় দীর্ঘ 8 বছর পর আম্মু আমাকে গোসল করিয়ে দেয়। আম্মু ওই দিন রোজা রেখেছিলেন। মানে আম্মুকে এভাবে বলার কারণটা কি ছিল? আপনি 8 বছর পরে বলছেন এই জন্য যে আপনি তো বড় হয়ে গেছেন, এই অর্থে? জি, এই অর্থে। জি, কিন্তু ওই দিন কেন বিশেষ করে বললেন? শরীর ছিল অনেক ক্লান্ত। আচ্ছা। আমার জ্বর চলে আসছিল। আর মনে হচ্ছিল যেহেতু তারা সাধারণ ছাত্রদের উপর এরকম হামলা করেছে, জি, পরের দিনও আন্দোলন আছে এবং পরের দিনও আপনি যাবেন, জি, কিছু একটা হতে পারে। আহা, জি। তারপর আম্মু রোজা রেখেছিলেন, আম্মুর সাথে আমি ইফতার করি। আমার শরীরে অনেক জ্বর ছিল। আব্বু আমাকে বললেন যে যেহেতু তোমার শরীরে জ্বর, তোমাকে তো বাধা দিই না, জ্বর যেহেতু তোমার যাওয়া দরকার নেই, পরদিন আর যাওয়া দরকার নেই। জি। কিন্তু রাতের বেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উত্তরাতে 2 দিন ধরে তখন ছাত্ররা অবস্থান করছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, ছাত্ররা অবস্থান করছিল। তো ছাত্রলীগের প্রায় 200-300 নেতাকর্মী তারা এসে এখানে হামলা করবে পরদিন 18 তারিখে, এরকম একটা ইনফরমেশন আসে। তখন আমি আমার সাধ্য অনুযায়ী আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছোটো ভাই, বড় ভাই যারা আছে সবাইকে আমি গ্যাদার করতে থাকি। এক বড় ভাই আমাকে বলে যে তোমরা যে কাজটা করবা ওইখানে গিয়ে পুলিশকে বিষয়টা জানাও। কিন্তু হাসির বিষয়, আজমপুরে যাওয়ার পর দিয়ে পুলিশে হামলা করে দিয়েছে পরদিন। জি, 18 তারিখে। মানে আমরা এখন আমি 18 তারিখে ঘটনা, আমরা এখন 18 তারিখে আছি, 18 জুলাই। জি। তো যাই হোক, মুখে পেস্টেস লাগিয়ে সবাই একেবারে ময়দানে লাফ দিয়ে পড়লাম। ধাওয়া চলছে। আমার যে সার্কেলটা এবং আরও কিছু মানুষ যাদেরকে আমি চিনি না, আমরা ছিলাম ফ্রন্ট লাইনে। লাল লাল যে ব্যারিকেডগুলো আছে, জি, এগুলো নিয়ে আমরা সামনে যাচ্ছিলাম। ওগুলোতে লাগছে, সাউন্ড গ্রেনেড সেগুলোতে লাগছে, কিন্তু যখন টিয়ারশেল মারছে তখন আর সেখানে থাকা যাচ্ছিল না। তো এই কারণে আর কি আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু রাজপথে ছিলাম। এরকম ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। জানি ইটটা তাদের গায়ে লাগবে না, তারপর আমি ইট ছুঁড়েছি। এটা আমাদের প্রতিবাদের ভাষা ছিল। আপনাদের তো এছাড়া আর কিছু ছিল না। একদিকে সাধারণ ছাত্রদের ইট, আরেকদিকে পুলিশের শটগান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, একেবারে নিরীহ ছাত্রদের উপর তারা হামলা করছে। ওই দিন যা দেখেছি। জি। স্পটটা কোথায় তখন? উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত। আচ্ছা। পূর্ব থানার সামনে। জি। ওই দিন যা দেখেছি তা ভিজুয়াল করে দেখানো সম্ভব না। প্লিজ একটু বলেন আমাদেরকে। একটু আগে যেটা বললাম যে আমরা লাল লাল ব্যারিকেড নিয়ে সামনে গিয়েছিলাম, গুলিগুলো আমাদের গায়ে লাগতে পারতো। জি। এরপর গ্যাস পাম্প যেটা, ওইখান থেকে টিন ভেঙে আমরা একজন সামনে টিনটা ধরছি, পিছন থেকে 2-3 জন ইট মারছে। এভাবে আমরা আগাচ্ছিলাম, যেটা আমার কাছে আল্লাহ প্রদত্ত ইলহাম ছাড়া কিছু মনে হয় না। কিভাবে মানুষের মাথায় এটা আসতে পারে? যে মাঝখানে ছোট্ট করেই একটু প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে টিন এটা সেটা দিয়ে আপনারা প্রোটেক্ট করছেন, আগাচ্ছেন, পেছন থেকে আপনাদের
পক্ষ থেকেই শুধুমাত্র ইট পাটকেল ছাড়া আসলে কোনো কিছু না, কিছুই না। ছুড়বার বা প্রোটেক্ট করবার কোনো কিছু ছিল না। এই যে করছেন, এই কাজটা যে করে যাচ্ছেন, ওই মুহূর্তে আসলে ভাবনায় কি ছিল, কেন? ভাবনা ছিল এই যে শহীদ ভাইদের প্রতিশোধ, তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, তাদের হত্যার বিচার। আচ্ছা, এটাই ছিল মাথার মধ্যে। তাদেরকে ন্যায় বিচার দেওয়ানোর জন্য যদি নিজেদের যান চলে যেতে হয়, তারা আমাদের যান যাবে, কিন্তু ন্যায় বিচার লাগবে। জি, এটা ছিল আমি প্রাইভেট ভার্সিটিতে পড়ি, আমার তো কোটা দরকার নেই, কোটার জন্য আমি যাইও নেই, আমি গিয়েছি শুধু আমার ভাইদের হত্যার বিচারের জন্য। কেন এভাবে নির্বিচারে গুলি করা হলো? জি, কেন এভাবে আমাদের উপরে অতর্কিত হামলা করা হচ্ছে? কেন সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপরে এরকম অত্যাচার চালাচ্ছে? কেন আমরা কথা বলতে পারবো না, নিজেদের অধিকার নিয়ে আমরা দাঁড়াতে পারবো না? আমাদেরকে বিশেষ একটা ট্যাগ দিয়ে একঘরে করে রাখা হবে? এই বিষয়গুলো নিশ্চয়ই মাথায় ছিল তখন। কেন যৌক্তিক আন্দোলনগুলোতে পুলিশ এবং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়বে? সেই খালি হামলে পড়া না, নারী শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে। খালি হামলে পড়া না, 6 জন ভাইকে শহীদ করা হয়েছে। জি, 6টা প্রাণ সেদিন পর্যন্ত। জি, 18 জুলাই পর্যন্ত। আর হ্যাঁ, আমরা 18 জুলাইতে আছি। তারপরে কি অবস্থা দাঁড়ালো? তারপর দেখছিলাম এক একজন আহত হচ্ছে, অনেকে আহত হয়ে পিছে সরে গিয়ে পানি টানি খেয়ে আবার আসছে। জি, আবার অনেকে একেবারে সেন্সলেস হয়ে গেছে, নাকি শহীদ হয়ে গেছে জানি না, পড়ে গেছে, ধরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, তাকে হসপিটালে রেখে আবার রাজপথে। জি, এটা হচ্ছিল, মানে শহীদ হচ্ছে, আহত হচ্ছে, বুক ঝাঁঝরা আপনি করছে। তো আশপাশে এরকম দেখছেন? হ্যাঁ, আমি দেখছি, আমার সামনে হচ্ছে। তখনও তো আপনার সাথে ঘটনাটা ঘটে যায়? তখনও ঘটেনি, কিন্তু ঘটছে আপনার আশপাশে, আমার আশপাশে ঘটছে। অনেকে গুলি খাচ্ছে, আমার হাসপাতালে যাচ্ছে। বন্ধুরা, আমার পরিচিত ভাইরা, তারা আহত হচ্ছে। একজন ভাইয়ের পায়ে প্রায় 40টা বুলেট লাগে, পরে জানা যায়। কিন্তু বুলেট লাগার পর তাকে ধরে আমরা পানি খাওয়াই, একটু রক্তটা মুছি, সে ওই পানি আবার রাজপথে আসে। ওই পানি? আচ্ছা, মানে তারা গুলি ছুটছে ঠিকই, হ্যাঁ হ্যাঁ, হয়তো অনেকে শহীদ হয়েছে ওই সময়, জি, অনেকে গুরুতর আহত হয়েছে, এটা করে তারা দমই রাখতে পারছে না। এরপর এরকম ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এক পর্যায়ে অনেক বোনরাও সামনে চলে আসছিল। আচ্ছা, আমরা তাদেরকে বলছিলাম যে আপু, আপনারা এদিকে আসিয়েন না, আপনারা পিছিয়ে থাকেন। তারপর তারা মানছিল, তারা এভাবে বলছিল যে আমার ভাই সামনে আছে, আমি কীভাবে পিছিয়ে থাকি। জি, পরে ওই সময় দেখলাম যে পুলিশ থানার ভিতরে ঢুকে গেছে, থানার ছাদ থেকে তারা গুলি করছে। উত্তরা পূর্ব থানা। আচ্ছা, উত্তরা পূর্ব থানা। জি, থানার ভিতরে ঢুকে গেছে। তো আমার কাছে মনে হলো যে এখন থানাটা ঘেরাও করা দরকার। আচ্ছা, তো আমি ডাকছিলাম যে চলেন আমরা থানাও ঘেরাও করি। তো এটা শোনার পর একটু দূর থেকে অনেকে আগাচ্ছিল। একজন ভাই এসে আমাকে বললেন যে ভাই চলেন আপনি আর আমি আগাই। তাকে আমি চিনি না, সে জাস্ট আমার সহযোদ্ধা। জি, তো আমরা লাল ব্যারিকেডটা নিয়ে সামনে আগাই। আমি দেখছিলাম যে ভাইরা আসতেছে, সামনে তাকিয়ে দেখি থানার ভিতর থেকে পুলিশ একেবারে আমাকে তাক করে গুলি করে। মানে আপনি দেখলেনও? হ্যাঁ, জি। আমার মাথাটা জাস্ট ঝাঁকে দিয়ে উঠে, সব কালো দেখছিলাম, আর কিছু দেখতে পাচ্ছেন না। তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে, অথবা আমার মাথায় লেগেছে, এই কারণে আমি দেখতে পাচ্ছি না। আমার যে চোখে লেগেছে আমার বিশ্বাস হচ্ছিল না। কি ধরনের গুলি ছিল সেটা? স্প্রিন্টার। আচ্ছা, স্প্রিন্টার ছিল। তখন আমি বসে পড়ি, তাকবীর দিচ্ছিলাম, চিল্লাচ্ছিলাম যাতে কেউ এসে আমাকে রেস্কিউ করে। কিছুদিন আগে আমার ক্যাম্পাসের এক ছোটো ভাই আমাকে বলে যে ভাই, ওই দিন আমি আপনার পিছে ছিলাম, আপনাকে তাক করে গুলি করে, আপনাকে তাক করে সাউন্ড গ্রেনেড মারে, বাট আপনি বসে যাওয়ার কারণে সাউন্ড গ্রেনেড এসে আমার পায়ের কাছে এসে পড়ে, পরে আমি দৌড় দিয়ে চলে যাই, পরে আমি আপনাকে আর পাই নাই। আচ্ছা, তখন বুঝি যে খালি গুলি করে না, আমার উপর সাউন্ড গ্রেনেডও মেরেছিল। এরপর কিছু ভাই যাদেরকে আমি চিনি না, যেটা বললাম তারা জাস্ট আমার সহযোদ্ধা, তারা থানায় ইট মারতে মারতে আমাকে সেখান থেকে নিয়ে যায় রক্তাক্ত অবস্থায়। কিছু দেখতে পাচ্ছেন আপনি? জি, ঝাপসা সবকিছু। জি, ওই ভিডিওটাও দেখিয়েছি আপনাকে। জি জি। ওই সময় কিছুক্ষণ হাঁটার পরে আমি শরীর ভার হয়ে আসছিল, তো ভাইরা আমাকে কোলে নেয়। আমি বলছিলাম যে ভাই আমাকে ভালো মতো ধরেন, আমি ডান হাতটা ছেড়ে দিব, কারণ আমি ডান হাতে কোনো বল পাচ্ছিলাম না, ডান হাত আমার অনেক ব্যথা করছিল। আমার কাছে ওই পয়েন্টে মনে হয়েছিল হয়তো আমি ডান হাত ভেঙে গেছে,
এরকম কিছু। ওই সময় যখন তারা আমাকে নিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমি শহীদ হয়ে যাব। আচ্ছা, এটা তো সৌভাগ্যের বিষয়, এসেছিলাম তো শহীদ হওয়ার জন্যই। তো তখন নিজেকে খুব বিজয় মনে হচ্ছিল দেখে আমি ভি চিহ্ন দেখাচ্ছিলাম। আশেপাশের আমার সহযোদ্ধারা আমার এই একটাকে দেখে তারা খুবই আন্দোলিত হয়, তারা স্লোগান দিতে থাকে। এরপর আমাকে হসপিটালে নেওয়া হয়, এই আর কি। হসপিটালে নেওয়ার পরে আপনার সাথে অফেয়ারে আমার একটা কথা হচ্ছিল, আপনাকে প্রাথমিকভাবে যেই জায়গায় নেওয়া হলো ওইখানেও আপনার সাথে একটা বাজে আচরণ হয়েছিল ডক্টরের সাথে বা তারা করেছিল, এইটা যদি আমাদেরকে একটু বলেন। আমাকে কিন্তু প্রথমে নেওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হসপিটালে। জি, সেখানে আমার মুখে রক্তগুলো তারা পরিষ্কার করে, আমাকে স্যালাইন খাওয়ায়। জি, পরে বলে যে ওইখানে অনেক ভিড় ছিল, তাই আমাকে হাই কেয়ার হসপিটালে নেওয়ার কথা বলে। হাই কেয়ার? জি। পরে এক সহযোদ্ধা তিনি আমাকে হাই কেয়ার হসপিটালে নিয়ে যান। তখন আমার পরিচিত মানুষদের খুব দরকার ছিল, কাউকে কলে পাচ্ছিলাম না, সবাই আন্দোলনে ব্যস্ত। হাই কেয়ারে নেওয়ার পর তারা আমাকে পানি টানি খাওয়ায়, আমার স্পিনটা পে করতে থাকে। এক আপু এসে আমার ফোন নিয়ে বলে যে ভাই আপনার ফোনে তো ব্যালেন্স নেই, আমি আমার ফোন দিয়ে আপনার পরিচিত ভাইদেরকে কল দিচ্ছি। জি। পরে তিনি কল দিলেন, পরে ভাইরা আসলেন, আমার ফ্রেন্ডরা আসলেন। তাই আমি বললাম যে আম্মুকে বলবেন না। কিন্তু যখন তারা জানলো যে আমার চোখে গুলি লেগেছে তখন আম্মুকে তারা ডাকতে বাধ্য হয়। আম্মু আসে। যখনই আমি আম্মুর ভয়েসটা শুনি আম্মুকে বললাম আম্মু তুমি কাঁদবা না। আচ্ছা। আর আলহামদুলিল্লাহ আমার আম্মু কাঁদে নাই, আম্মু যথেষ্ট শক্ত ছিল। পরে সেখান থেকে আমাকে বাংলাদেশ আই হসপিটালে নেওয়া হয়। তারা বলে যে এখানে এই ট্রিটমেন্ট হবে না, আপনারা আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান প্রযুক্তি হসপিটালে নেন। আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ও প্রযুক্তি হাসপাতাল, এটাতে নেন। জি। প্রতিমধ্যে মিরপুরে আমাদের অ্যাম্বুলেন্সের পুরো টিয়ারশাল মারা হয়। যাই হোক, পরে আমরা সেখানে যাই। আমার সিরিয়াল ছিল 3 নাম্বার। জি। আমার পরে সিরিয়াল ছিল 746 জনের। আচ্ছা। যারা সবারই চোখে গুলি লেগেছে, কারো 2 চোখে, কারো 1 চোখে। ওই দিন আমাকে ওটিতে নেওয়া হবে। তার একটু আগে আমার খুব পিপাসা পাচ্ছিল। এক ভাই, তার চোখে গুলি লেগেছে, তিনি নিজে আহত, তিনি আমার জন্য পানি খুঁজে এসে আমাকে পানি দিলেন। এরপর আমাকে ওটিতে নেওয়া হয়। তো ডাক্তারের ভয় শুনে মনে হচ্ছিল যে তারা কোনো মতে দায়সারভাবে করে দিতে চাচ্ছে। খুবই বিরক্ত তারা খুবই বিরক্ত, তাদের ফ্রিতে ট্রিটমেন্ট করা লাগছে, কারণ ওটা একটা গভর্নমেন্ট হসপিটাল। হ্যাঁ, তখন পর্যন্ত এবং এখনো। তো যেটা হয়, আমি তো আগে বলেছি আমার আগের দিন জ্বর ছিল, সর্দি ছিল। জি। তো আমার একটু নাক বন্ধ হয়ে আসছিল। তখন ওই ডাক্তার, তখন আমার মাথা ফাটা, আমার মাথায় বুলেট দিয়ে আমার মাথায় বাড়ি মারে। মাথায় বাড়ি মারে? হাত দিয়েই। কেন? হাত দিয়ে বাড়ি মারে, বলে যে এই আপনি ঘুমান কেন। হাত দিয়ে সে মাথায় বাড়ি দিচ্ছে? বাড়ি দিচ্ছে ওই অবস্থায়? রক্তাক্ত একটা মাথা? রক্তাক্ত, আমার মাথা ফাটা, আমার মাথায় বুলেট আছে। খুব বিরক্ত সে? জি। তো বের হয়ে আমি বললাম যে এখানে আমার ট্রিটমেন্ট ভালো লাগে ভাই। আচ্ছা। পরে ওই ভাইটাই যিনি আমার জন্য পানি আনেন, আমাকে ওয়ার্ডে রাখা হয়। তিনি তার ক্যাম্পাসে গিয়ে তার নিজের বালিশ, তার নিজের ফ্যান আমার জন্য নিয়ে আসে। আচ্ছা। তিনি নিজেও আহত। এর ভিতরে একটা ভালো এক্সপিরিয়েন্স। তো যাই হোক, পরের দিনের এক্সপিরিয়েন্সটা আরও বাজে। আচ্ছা। আমি আর আম্মু যখন চেম্বারে যাই, আম্মু তখন পর্যন্ত ভাবছিল যে আমার হয়তো অপারেশন সাকসেসফুল হয়েছে। যাওয়ার পর ডাক্তার বলে এই স্টাইলে, এই শোনেন ওর বাম চোখ শেষ, ডান চোখ নিয়ে ভাবেন, যান, এই স্টাইলে। আচ্ছা। আম্মুকে বলছে? হ্যাঁ, আমার সামনে বলছে। আমার সামনে। তো তখন বেশ শক খাই। তখন আম্মুকে বলি যে সুযোগ হলে মাফ করে দিও। তখন পর্যন্ত আব্বু আমার সাথে কথা বলছে না। আচ্ছা। তখন তো একটা কষ্ট তো তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট, কারণ নিষেধ করেছিল, তারপর আমি কেন গিয়েছি। পরে আমার ফ্রেন্ড, আমার ভাইরা আসে, আমাকে তারা ইবনে সিনা হসপিটালে ভর্তি করায়। আলহামদুলিল্লাহ। আমি ইবনে সিনার কোন ব্রাঞ্চে? আমাকে নেওয়া হচ্ছিল কোলানপুরে। জি। কিন্তু কোলানপুরের এমডি, তিনি আমার পরিচিত আঙ্কেল আর কি, তিনি কল দিয়ে বলেন যে এখানে তোমরা আসিও না, যুবলীগ আর পুলিশ বাইরে মানে পাহারা দিচ্ছে, যারা ঢুকবে তাদেরকে উপর হামলা করবে। আচ্ছা। তো তখন আমাকে ইবনে সিনার শঙ্করে নেওয়া হয় ধানমন্ডিতে। জি। তো সেখানে আমি ভালো
আদর যত্ন পাই। মূলত আমার রিকভারি হওয়ার পিছনে তাদের অবদান অনেক বেশি। তাদের আদর, তাদের যত্ন, এটা আমি কখনো ভুলব না। তো যত দিন যেতে থাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর ওখান থেকে তো সব বাইরের খোঁজ খবরগুলো পাচ্ছিলাম। তখন জানতে পারলাম আমার স্যার এবং স্যারের ছেলেকে আমাকে ধরার জন্য গ্রেফতার করা হয়। আপনাকে পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। জি। আমাকে ধরার জন্য আমার বাসায় 10 গাড়ি পুলিশ আসে। আচ্ছা। জাস্ট আমাকে না, আমার আম্মুকেও ধরার জন্য। তো যাই হোক, পাই নাই। আমার বাসার দারোয়ানদেরকে খুবই তারা হ্যারাসমেন্ট করে। আমার বাসার রোডে দারোয়ানদেরকে তারা জিজ্ঞেস করে যে এই ছেলেটা মুসল্লি কিনা। আচ্ছা। কেন মুসল্লি হলে কি হবে? মানে এদেশে মুসল্লি বা দাড়ি থাকবে, নামাজি হলেই সে হচ্ছে ফ্যাসিস্টের বিপক্ষে। ট্যাবু লাগিয়ে আমাকে ধরার তার জন্য হালাল হয়ে যাবে আর কি। আমি কয়দিন আগে সেলুনে চুল কাটতে গিয়েছিলাম, সে আমাকে চিনে না, বাট তারা আমার ঘটনা জানে, কারণ তাদের কাছেও পুলিশ এসেছিল। মানে পুলিশ সবাইকে হ্যারাসমেন্ট করে, আমার বাসার রোডের সবাইকে। এরপর তখন আমার কাছে খুবই জিনিসটা মজার মনে হয়। এতদিন আমি সুস্থ ছিলাম, শক্তিশালী ছিলাম, এখন আমাকে ধরতে আসে নাই। আর এখন যখন আমি আহত, আমার এক চোখ শহীদ, এখন আমি পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড হয়ে গেলাম। এবং তাও আবার হাসপাতালে তখন আছেন। হ্যাঁ, খালি এটাই না, আমাকে এমনি সিনে তো ধরার জন্য আসে। আচ্ছা। বাট মেডিকেল অফিসারদের কারণে তারা আমাকে ধরতে পারেনি। জি। আমাকে আগে থেকে বলে রাখা হয়েছিল যে ডিবি আসবে, তুমি একটু মাথার উপর চাদর দিয়ে রাখো। তো মেডিকেল অফিসার একজনকে নিয়ে আসলেন। আমি শুনছি গেট খোলা হয়েছে কেবিনের। তারা বললেন যে জ্বরের রোগী, বাট আমি তো জ্বরের রোগী না। তখন আমি বুঝেছিলাম যে হয় পুলিশ না হলে ডিবি। পরে আমাকে ধরতে না পেয়ে আরও 2-3 জনকে ধরে নিয়ে যায়। খুবই বাজে একটা অবস্থা ছিল। তখনও বাসা আসতে পারবো কিনা আমরা জানি না। এরপরে আস্তে আস্তে রিকভারিটা কিভাবে হলেন? রিকভারি খুব লেন্দি প্রসেসে হয়েছে। মানে হাসপাতালে কতদিন থাকতে হয়েছিল? হাসপাতালে প্রায় 12 দিন থাকতে হয়েছে। প্রায় 12 দিন। তার মানে ওই জুলাইয়ের 18 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত অলমোস্ট। জি। বাড়িতে আসার পরে আর কি আপনি রাস্তায় নেমেছিলেন আবারও 5 তারিখের আগে? 5 তারিখের আগে না, আমি তো তখন তো আর সেটা সম্ভব না, আমার শরীরে সেই শক্তি ছিল না, সেই অবস্থা ছিল না। কিন্তু আস্তে আস্তে যে অবস্থা ডেভেলপ হচ্ছিল, এবং আমি যদি এখন একদম 5 তারিখেই ফিরে আসি, যে 5 তারিখের সকালে তার আগের দিন লং মার্চের ঘোষণা দেওয়া হলো যে 6 তারিখে নয়, 5 তারিখেই লং মার্চ। তারপরে 5 তারিখের সকাল 11টা-12টার পর থেকে আস্তে আস্তে যখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাচ্ছিল, এই খবরগুলো যখন আপনি বাসায় অসুস্থ অবস্থায় পাচ্ছিলেন, মানসিক অবস্থাটা কেমন হচ্ছিল তখন? মূল কথা হচ্ছে তখন আমি আমার বাসায় ছিলাম না। আচ্ছা। আমি ছিলাম আমার বন্ধুর বাসায়। যেদিন হসপিটাল থেকে রিলিজ দিবে ভাবছিলাম কোথায় যাব, কারণ বাসায় তো যাওয়া যাবে না। তখনই আমার ফ্রেন্ডের মা, ফ্রেন্ডের বাবা 3 জন এসে আমাদেরকে বলে যে আমাদের বাসা থাকতে তোমরা কোথাও যাবা না। আমরা তাদের বাসায় থাকি। সেখান থেকে ট্রিটমেন্ট হচ্ছিল আমার। বডির চেক আপ, চোখের চেক আপ দুটোই হচ্ছিল। আমার চোখের চেক আপ হয় ভিশনাইতে, ওইখানে আমার অপারেশন হয়। আচ্ছা। তারাও খুব যত্ন সহকারে আমাকে আমার ট্রিটমেন্টগুলো করে। জি। এখনও যখন ফলো আপ নিতে চাই, ডাক্তার আমাকে এভাবে বলে যে রাহাত, একেবারে নিজের ছেলের মতো তোমাকে ট্রিটমেন্ট করেছি। তারা আমাকে খুবই যত্ন নেয়। আমার চোখ যদি ভালো হয় বা না হয়, তারপর তাদের প্রতি আমার দোয়া থাকবে। আপনি একটা চোখ হারিয়েছেন এবং আরেকটা চোখ, আপনি বলছিলেন যে আপনার ডান চোখের ভেতরেও গুলি আছে, স্প্লিন্টার আছে এখনো। বাম চোখটাই তো একদমই দেখতে পাচ্ছেন না। আমাদের দেশের ডাক্তারগণ সর্বশেষ কি বললেন? বাম চোখটা কি আদৌ আর কখনো ফিরবে বা এরকম কোনো পসিবিলিটি আছে আমাদের দেশে? লাস্ট বলো, তারা মূলত গাঠনিক দিকটা নিয়ে ভাবছিলেন যে এটা গলে যায় কিনা বা ড্যামেজ হয়ে যায় কিনা। তো গাঠনিক যে প্রবলেমটা সেটা 80% হিল করেছে। আচ্ছা। মানে গঠনটা ঠিক আছে, ভিতরের ক্ষতগুলো আরও হিল হওয়া লাগবে। এটা লেন্দি প্রসেস। তবে ওনার লাস্ট যেটা বললো যে এটা হয়তো এর থেকে বেটার হবে না, মানে ভালোভাবে দেখা যাবে, সম্ভাবনা কম। দেশের বাইরে বা কোথাও গেলে হয়তো বা আরেকবার আমরা সেটা দেখতে পাই, ডেভেলপমেন্ট হবে কিনা জানি না, কিন্তু এটা ট্রাই করে দেখা। সর্বশেষ যখন শুনলেন যে হেলিকপ্টারে করে পালিয়ে গেল ফ্যাসিস্ট জননী, তখন
ওই অবস্থায় যেহেতু রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন আপনি, আপনার সাথেই ঘটে গেছে সেই বীভৎস ঘটনা, আপনার ব্যক্তিগত মানসিকতাটা কেমন ছিল তখন? যেটা বলছিলাম, আমি ছিলাম আমার বন্ধুর বাসায়। জি। যখন ঘোষণা দিল 6 তারিখ গণঅভ্যুত্থান হবে বা মার্চ হবে, আমি খুবই অসন্তুষ্ট হই। যে কেন 6 তারিখ, একদিন পরে কেন? একদিন পরে কেন? মাঝখানের দিনটা আমরা কি করব? জি, কারণ 5 তারিখ আমার জন্মদিন ছিল। ও, 5 আগস্ট আপনার জন্মদিন? জি, 5 আগস্ট আমার জন্মদিন। কনগ্রাচুলেশন। অ্যাট লিস্ট আপনাকে মানে এমন একটা দিনে আপনি একটা সুখবর পেয়েছেন। মনে হচ্ছিল যে রিওয়ার্ডটা একেবারে আল্লাহ আমার হাতে তুলে আল্লাহ দিয়েছে। আপনার হাতে দিয়েছে। আমি যে কয়দিন হসপিটালে ছিলাম সে কয়দিন আমার হসপিটালের বেডে শুয়ে নামাজ পড়া লেগেছে। পরবর্তীতে অবস্থা যখন একটু বেটার হয় তখন চেয়ারে বসে নামাজ পড়তাম। জি। বন্ধুর বাসায় আসার পর চেয়ারে বসে নামাজ পড়তাম, কিন্তু 4 তারিখ থেকে কিছুটা নিজের উপর জুলুম করে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছি। যখন সিজদা দিতাম মনে হতো মাথাটা এখনই ফেটে যাবে। সিজদা দেওয়ার সময় তো ব্যথা, অনেক ব্যথা করতো। মাথা তো নিচু করা যাবে না? না, চোখের অপারেশনের কারণে আমার মাথা নিচু রাখতে বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু সিজদা দিতে গেলে তো মাথায় ব্যথা করতো। জি। আর ওই কয়দিন আমি আমার বন্ধু দুইজন একসাথে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম। আহা, কান্নাকাটি করতেন আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। ইভেন 5 তারিখ রাতে, মানে 4 তারিখ পরবর্তী তাহাজ্জুদের রক্তে আমরা দুইজন একসাথে নামাজ পড়ছি। কি দোয়া ছিল সেই রাতের দোয়াটা? কি ছিল ছোট্ট করে যদি বলেন? দোয়াটা, মূল কথাটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে? দোয়াটা এটা ছিল, আল্লাহ তুমি তো কাহার, আমাদের যত রক্ত ঝরেছে জি, এই রক্তের বদলে এই জালিমের কবর রচনা করো। শেষ পর্যন্ত যখন পালিয়ে গেল, একদম ওই মোমেন্টের কথাটা একটু বলেন। আমরা আজকের এই শেষটায় চলে এসেছি। ওই দিন সকালবেলা আমি আম্মু আমার মামার বাসায় চলে আসি। তো রাস্তায় যখন আসছিলাম আম্মুকে বললাম যে আম্মু যাই, তারপর তুমি যদি সুস্থ থাকতে তাহলে তোমাকে যেতে দিতাম। মামার বাসায় আসি, ওই সময় কোরআন পড়ছিলাম। জি। 3টার দিকে মামা এসে বলল এ রাহাত, হাসিনা পালিয়ে গেছে। আচ্ছা। খুশিতেও যে কান্না করা যায় এটা আমি ওই দিন বুঝেছি। জাস্ট আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহ প্রদত্ত একটা রিওয়ার্ড আমার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করা আমার জন্য। আপনার জন্মদিন সেদিন। জি, তো আল্লাহর শুকরিয়া আদায় করা এটা আমার জন্য কর্তব্য। মা বাবা তখন এই সবার সাথে আপনার মানে ওনাদের অনুভূতিটা কি? আপনার দিকে তো তাকালো, আপনি তো একজন মানে সম্মুখ সমরের যোদ্ধা। ওনাদের অনুভূতিটা ওনারাই জানে। আব্বু অনুভূতি লুকায়। আব্বু খুব বেশি প্রকাশ করেন না? আব্বু প্রকাশ করেন। আচ্ছা, ইন্ট্রোভার্ট টাইপের? ইন্ট্রোভার্ট না, আব্বু আমার প্রতি খুবই উইক। কিন্তু সেটা প্রকাশ করেন না? সেটা প্রকাশ করে না। বাহ। আচ্ছা, নিশ্চয়ই আব্বু দেখছেন এবং এই পর্বটা দেখবেন, এবং আজকে আমি নিশ্চিত যে উনি এই অংশটুকু শোনার পরে উনি কেঁদে ফেলবেন, কিন্তু সন্তানকে তাও মনে হয় বুঝতে দেবেন না। আপনার প্রতি শ্রদ্ধা, দুজন বাবা মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জি, আমরা একদম শেষটায় চলে এসেছি। আসলে আপনাদের এই অনুভূতির গল্প, বা এটা আজন্মকালের একটা গল্প হতে পারত যে একজন আবু সাইদের বা মুগ্ধের কাতারেই হয়তো বা আপনার নামটাও উচ্চারণ করা লাগতে পারতো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেভাবে আপনার জন্য কল্যাণ বা যেই বিষয়টাকে নিশ্চিত করেছেন সেটাই আমরা পাচ্ছি এখন, এই জন্যই গল্পটা আমরা শুনতে পাচ্ছি। আমরা আজকের আয়োজনের একদম শেষটায় চলে এসেছি। আপনার বর্তমান অবস্থানটা যদি একটু বলেন, কোথায় পড়াশোনা করছেন? আমার পড়াশোনা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। জি। সিএসসি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারেই পড়ছি। আমার ফার্স্ট ইয়ারে ফ্রেশার হিসেবে ভার্সিটি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। দারুণ। এই আর কি, দেশটাকে ভালোবেসেই তো আসলে এই কাজগুলো করেছেন, এভাবে জীবন বাজি রেখে সম্মুখ সমরে ছিলেন। আমরা হয়তো বা অনেকে নানানভাবে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে জানান দিয়েছি। শেষ পর্যন্ত এদেশের সকল মানুষই কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছে। আমি মানুষ শব্দটাই ব্যবহার করলাম, অমানুষদের বেলায় তো আসলে কিছু বলবার নাই। এবং এখনো পর্যন্ত আমরা অমানুষদেরকে এখনো দেখি যে আবু সাইদ মুগ্ধের ছবির নিচেও ফেসবুকে দেখি আজে বাজে কথা লিখছেন। তাদের নিয়ে আসলে আমাদের বলবার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করবেন। কিন্তু একজন মানুষ হিসেবে দেশটাকে আসলে যেই জায়গায় দেখতে চেয়েছিলেন সেই প্রত্যাশা পূরণ হবে তো ইনশাআল্লাহ?
এটা ডিপেন্ড করে রাজনীতিবিদ যারা আছে তারা কি স্টেপ নেবে, তারা দেশটা কিভাবে গঠন করবে সেটার উপর। আপনার প্রত্যাশাটা কি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন? আমার প্রত্যাশা হচ্ছে দুইটা প্রত্যাশা। একটা হচ্ছে বর্তমানে যারা আহত আছে, শহীদ আছে, এদেরকে 1 লাখ 5 লাখ টাকা না দেওয়া। 1 লাখ টাকা 5 লাখ টাকা তো একটা হাত পা, একটা চোখ, একটা জীবনে দাম হতে পারে না। আজকের এই জুলাইয়ের গল্প এই প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারকে বলতে চাই, যুদ্ধাহত যারা আছে, শহীদ পরিবার যারা আছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে এটা আরও বেশি বেটার হবে, দেশের জন্য ভালো হবে। আর প্রত্যাশা হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন বা বাংলাদেশের যে রাজনীতিটা, সেটা যাতে ক্যাপ্টেন্সিমূলক একটা রাজনীতি হয়। সবাই সবার মতকে সম্মান করবে, সবাই প্রতিনিধিত্ব করবে, কেউ ক্ষমতার জন্য লড়াই করবে না। এমন একটি দেশ দেখতে চাই, এক কথায় সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। আশা করব যে আমরা সেরকম বাংলাদেশটাই ইনশাল্লাহ পাবো। আপনাকে প্যানভিশন টেলিভিশনের সকল দর্শক শুভানুধ্যায়ী সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং মানে আপনার জন্য আসলে যেই বিশেষণটাই দেই সেটাই কম হয়ে যাবে, কারণ আপনারা এই লড়াই সংগ্রামে ছিলেন বলেই এত বিশাল মসনদকে কাঁপিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতাটা নেমে এসেছে সেখানে। আমার তো মনে হয় যে 5 তারিখ স্বয়ং ফেরেশতাকুল নেমে এসেছিল, না হলে সকাল 11টা পর্যন্ত মনে হচ্ছিল যে কোথায় লোকজন, কোথায় সেই লং মার্চ। আপনি সুস্থ হবেন আশা করব, এবং আশা করব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব কিছুই পারেন। একটা চোখ দিয়ে এখন আপনি দেখতে পাচ্ছেন, আর একটা চোখের যে অবস্থা সেটাও রাব্বুল আলামিন ভালো করে দিবেন, সেই আশাটাই করি, এই দোয়াটাই করছি আপনার জন্য। জি, শুকরিয়া। প্যানভিশনকে অত্যন্ত ধন্যবাদ এরকম লাল জুলাইয়ের গল্প, এরকম সুন্দর প্রোগ্রামের মাধ্যমে জুলাইকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করার জন্য। আরও বড় বড় প্রোগ্রাম করুক, এই শুভকামনা আমি রাখি প্যানভিশনের জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই আয়োজনগুলো চলবে, এই গল্পগুলো আসলে আমাদের মনের কোণায় রেখে দিতে হবে সব সময়। এবং আমরা যখনই একটু হতাশ হয়ে যাই, যখনই আমরা পথ খুঁজে পাবো না, যখনই আমরা একটু ভয় কাতুরে হয়ে যাব, যখনই আমরা ভাববো যে এখন আমাদের কি করা উচিত, তখন আমরা লাল জুলাইয়ের গল্পের এক একটা এপিসোড মাঝে মধ্যে একটু শুনে নেব, একটু দেখে নেব। আমরা চাইবো যে আমাদের এই গল্পটা ছড়িয়ে দেওয়ার কাজটা আপনারাই করবেন। সোশ্যাল মিডিয়াতে আমরা নানান ইস্যুস নিজ দায়িত্বে কিন্তু ছড়িয়ে দেই, অনেক নেগেটিভ ইস্যুসগুলোকে আমরা আমাদের নিউজ ফিডের সামনে নিয়ে আসি, সেই দায়টাও কিন্তু আমাদের। অতএব এই গল্পগুলো যেন মানুষের কানে কানে পৌঁছে যায়, সবার কাছে থাকে, সবার অনুভূতিতে যেন নাড়া দিতে পারে, সেই কাজটুকু আমাদেরকে করতে হবে। বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।